তো হ্যালো বন্ধুরা, আজ আমরা আবার আপার প্রাইমারির এর জন্য একটা নতুন টপিক নিয়ে আমরা হাজির হলাম টেট একাডেমির পক্ষ থেকে। আজকে আমাদের টপিকটা হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সবাই দেখতে পাচ্ছ, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা হচ্ছে আজকে আমাদের টপিক অর্থাৎ বিষয়। এবং আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর মধ্যে থেকে বিকাশের ধারণা এবং নীতি, এই যে জিনিসটা আছে, এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো, অর্থাৎ বিকাশের ধারণা এবং নীতি। তার আগে একটু কয়েকটা কথা বলে দিই তোমাদেরকে। আমাদের টেট একাডেমি তোমাদের সবার জন্য একটা নতুন ব্যাচ আপার প্রাইমারি গাইড লঞ্চ করেছে। এবং এই আপার প্রাইমারি গাইডটা যেটা লঞ্চ করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং তাদের আগামী 2026 সালে যে আপার প্রাইমারি টেট হওয়ার কথা আছে সেই দিকটার দিকে চোখ রেখে। এবং আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 7003638826, এই নাম্বারে। আবার বলছি নাম্বারটা 7003638826, এই নাম্বারে। তো আর বেশি সময় নষ্ট না করে চলো সবাই যাওয়া যাক আমাদের প্রথম পেজে, অর্থাৎ আমাদের সরাসরি টপিকের মধ্যে আমরা ঢুকে যাব। আজকে আমরা পড়ছি চ্যাপ্টার নাম্বার 1, বিকাশের ধারণা এবং শেখার সাথে এর সম্পর্ক। অর্থাৎ বিকাশের ধারণা, বিকাশ কি, বিকাশের বৈশিষ্ট্য কি, বিকাশ আমরা কাকে বলছি, এবং শেখা অর্থাৎ শিক্ষণ, অর্থাৎ শিখন, অর্থাৎ লার্নিং, এর সাথে এর সম্পর্কটা কি। তো আমরা এই বিকাশের ধারণা এবং শেখার সাথে এর সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানীদের কিছু তত্ত্ব বিশ্লেষণ করব। তবে তার আগে আমরা একটু জানবো যে বিকাশ কাকে বলে, অর্থাৎ বিকাশ কি। বিকাশ এবং শেখা এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক অগ্রগতি ও পরিবর্তনের সাথে সম্পর্কিত। বিকাশ বলতে সাধারণত জীবনের বিভিন্ন স্তরে মানসিক, শারীরিক বিভিন্ন রকম পরিবর্তন বোঝায়, যেখানে শেখা অর্থাৎ লার্নিং হচ্ছে জ্ঞান বা দক্ষতার অর্জন, অভিজ্ঞতা এবং চর্চার মাধ্যমে যেটা সম্পন্ন হয়। তো কি বলছে, বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে জীবনের বিভিন্ন স্তরে মানসিক এবং শারীরিক পরিবর্তন। আমরা সবাই জানি বিকাশের একটা ধারণা হচ্ছে, বিকাশটা কি, বিকাশ হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, যেটা মানুষের জন্মের আগে, অনেক আগে থেকেই, অর্থাৎ মানুষ যখন ভ্রূণ অবস্থায় থাকে সেই ভ্রূণ অবস্থা থেকেই কিন্তু তার মধ্যে বিকাশ শুরু হয়, অর্থাৎ সে একটু একটু করে বাড়তে থাকে। এবং বিকাশ বলতে কিন্তু শুধুমাত্রই যে তার দৈহিক আহ, বিকাশ তা কিন্তু নয়। সদ্যজাত অবস্থায় শুধুমাত্র তার দৈহিক বিকাশ, মস্তিষ্কের বিকাশ ইত্যাদি কিন্তু আমরা জেনে থাকি, কিন্তু তারপর অর্থাৎ সে যখন ভূমিষ্ঠ হয় এবং সদ্যজাত স্তর থেকে তার কিন্তু বিকাশের বহু দিক পরিলক্ষিত হয়। যেমন হচ্ছে তার হচ্ছে মস্তিষ্কের বিকাশ, বুদ্ধিবৃত্তির বিকাশ অর্থাৎ বৌদ্ধিক বিকাশ, এবং তার সঙ্গে তার শারীরিক বিকাশ। কখনো কোনো পর্যায়ে শারীরিক বিকাশ হয়তো একটু কম হয়ে গেল বা স্লথ হয়ে গেল, অর্থাৎ ধীর গতিতে হয়ে গেল, বৌদ্ধিক বিকাশ বাড়লো। কোনো সময় হঠাৎ করে বৌদ্ধিক বিকাশটা একটু স্লথ গতিতে অর্থাৎ ধীর গতিতে হয়ে গেল, কিন্তু শারীরিক বিকাশ বাড়লো। কোনো একটা পর্যায়ে এসে, বিশেষত আমাদের অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়স সন্ধিক্ষণ যে পর্যায়, সেই বয়স সন্ধিক্ষণের পর্যায়ে এসে আমরা কি দেখতে পারি, যে সেই শিশুটা বা সেই যে বালক বা বালিকা যে আছে, অর্থাৎ সে তখন যে যুবক বা যুবতী হচ্ছে, তখন তার মধ্যে প্রাক্কবিক যে বিকাশ, যেটা খুব বেশি করে বাড়তে থাকে।
বিভিন্ন মনোবিজ্ঞানী এই প্রক্রিয়াগুলির উপর ভিন্ন ভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন। এখানে আমরা প্রধান মনোবিজ্ঞানীদের তত্ত্ব এবং তাদের চিন্তা ভাবনার মাধ্যমে বিকাশ এবং শেখার মধ্যে সম্পর্ক মানে বিশ্লেষণ করব। বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক বা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ কি? একটা ধারাবাহিক বা তার নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ বিকাশের এই যে প্রক্রিয়াটা আছে, বিকাশের প্রক্রিয়াটা কিন্তু কখনো শেষ হয় না, অর্থাৎ সেটা মৃত্যু পর্যন্ত চলতেই থাকে। এবার আসছি আমরা বিকাশের ধারণায়। বিকাশ বলতে জীবনের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে একজন ব্যক্তির মানসিক, শারীরিক এবং আবেগিক, এই আমরা যে প্রক্ষোভের যে কথাটা বলছিলাম না, এইটাই হচ্ছে আবেগিক আবেগিক পরিবর্তন বা প্রাক্ষোভিক পরিবর্তন। মানুষের প্রক্ষোভ, একটা শিশুর প্রক্ষোভ সাধারণত তিনটে জিনিসের উপর বেস করে থাকে। একটা হচ্ছে রাগ, একটা ভয়, একটা ভালোবাসা। এই তিনটে জিনিস এছাড়া প্রক্ষোভের কিন্তু অন্যান্য অনেক বিষয় আছে, কিন্তু তার মধ্যে প্রক্ষোভ সাধারণত তিনটে বিষয়ের উপর ভিত্তি করে রচিত হয়। যেমন কি? যেমন হচ্ছে শারীরিক এবং আবেগিক, যেমন হচ্ছে রাগ, ভয়, ভালোবাসা, এই তিনটে। এটি ধারাবাহিক এবং প্রগতিশীল একটা প্রক্রিয়া। এটা ধারাবাহিক ভাবে চলে, এটা কিন্তু নিরবিচ্ছিন্ন, অর্থাৎ এটার কিন্তু কোনো বিচ্ছিন্ন হয় না, প্রক্রিয়াটা চলতেই থাকে। প্রগতিশীল প্রক্রিয়া যেটা সময়ের সাথে সাথে ঘটে এবং এতে বিভিন্ন ধাপ অন্তর্ভুক্ত থাকে। এই পরিবর্তনগুলো প্রভাবিত হয় বংশগতিগত কারণ, পরিবেশ, সামাজিক সম্পর্ক এবং শেখার মাধ্যমে। বংশগতিগত কারণ, পরিবেশ, সামাজিক সম্পর্ক এবং শেখার মাধ্যমে। দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট বয়সে কোনো একটা শিশু বা শিক্ষার্থী, তার মধ্যে তার মধ্যে এক মানে বিকাশের যে লেভেলটা একরকম আলাদা এবং অন্য একটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা। এটা কিন্তু হতে পারে, অর্থাৎ বিকাশ যে সবার ক্ষেত্রে মানে সমান বয়সে যে সমান হবে অর্থাৎ সেম হবে, এইটা কিন্তু হয় না। তাহলে এর মধ্যে কি থাকে? এর মধ্যে কিছু বংশগতিগত কারণ থাকে। সে কোন পরিবেশে বেড়ে উঠছে, অর্থাৎ সে কোন পরিবেশে বড় হচ্ছে, তার সমাজের স্ট্যাটাস কি, অর্থাৎ তার সামাজিক সম্পর্ক কেমন, সে সমাজে কোন কোন মানুষদের সঙ্গে ওঠা বসা করে, সে সমাজে কোন কোন মানুষদের সঙ্গে মেশে, সেই রকম ভাবে তার কিন্তু চিন্তা ভাবনা বুদ্ধিবৃত্তি বিকশিত হবে। যেমন আমি ধরো খুব গ্রামের একটা ছেলে, আমার চারিধারে সেরকম কোনো উচ্চ মনোভাবাপন্ন উচ্চ মনোভাবাপন্ন বলতে বলছি খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষদের সঙ্গে আমার কিন্তু ওঠা বসা নেই। তাহলে কি, গ্রামের যে সমস্ত মানুষরা অর্থাৎ তাদের যে চিন্তা ভাবনার লেভেল, আমি যদি তাদের সঙ্গে ওঠা বসা করি, তাহলে কি আমার চিন্তা ভাবনার লেভেলটাও সেটাই হবে। খুব রেয়ার কেসে থাকে যে অন্যান্য রকম হয়। আসলে আমরা তো সবকিছুই তো অন্যান্যদের কাছ থেকে দেখে অনুকরণ করে শিখি। কিন্তু সেই জায়গায় ধরো একটা শহরের কোনো একটা ছেলে বা শহরের কোনো একটা মেয়ে, তার বিষয়টা কিন্তু আলাদা। সে যে সমস্ত মানুষদের সঙ্গে ওঠা বসা করে, তার চারপাশে হয়তো যেরকম মানুষ আছে, তাদের চিন্তা ভাবনাগুলোর মাধ্যমে তার চিন্তা ভাবনাটা কিন্তু বিকশিত হয়। এবার আসছি শেখার ধারণা। সবাই একটু ভালো করে দেখো যে শেখার ধারণা কি। যে শেখা বা শিখন অর্থাৎ লার্নিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা অভিজ্ঞতা, শিক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আচরণ ও জ্ঞানগত পরিবর্তন সৃষ্টি করে। এটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে না, বরং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ঘটে থাকে। শেখার মাধ্যমে অর্জিত দক্ষতা, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি কিন্তু ব্যক্তি বিশেষে বিভিন্ন হতে পারে বা ভিন্ন ভিন্ন রকম হতে পারে। তাহলে শেখা হলো এমন একটি প্রক্রিয়া যা অভিজ্ঞতা, শিক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আচরণ এবং জ্ঞানগত পরিবর্তন সৃষ্টি করে। অর্থাৎ
এই বিষয়টাতে আমি কি বলবো, এই বিষয়টাতে হচ্ছে শেখা হচ্ছে অর্জিত দক্ষতা। অর্থাৎ কি কোনো কিছু আমি শিখছি, ধরো আমি ছোটবেলাতে সাইকেল চালানো শিখছি, বাইক চালানো শিখছি, বা অন্যান্য কোনো কিছু শিখছি, আমি সাঁতার শিখছি, আমি গাছে চড়া শিখছি, তাহলে এই যে জিনিসটা আমি শিখছি, আমি বলতে পারবো যে একটা জিনিস আমি শিখেছি, আর শেখার আগে আমি বলতে পারবো না যে সেই জিনিসটা আমি শিখিনি। অর্থাৎ কি আমি সাঁতার কাটতে পারি না, কি আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটতে শেখার আগে আমি কি বলবো যে আমি সাঁতার কাটতে পারি না। অর্থাৎ আমি আমার সেই শিখনটা হয়নি, আমি সেই শিখনটা হয়নি আমার। এক মিনিট, এক মিনিট গাইস। তো যে কথাটা বলছিলাম, যে শেখার মাধ্যমে অর্জিত দক্ষতা, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে। অর্থাৎ কি আমি যে সাইকেল যেটা চালানো শিখছিলাম, সেই সাইকেল চালানো শেখার আগে আমি কি সাইকেল চালাতে জানতাম না, অর্থাৎ আমার সেই দক্ষতাটা অর্জন হয়নি, আমার সেই জ্ঞানটা অর্জন হয়নি। কিন্তু আমি যে যে মুহূর্তে সাইকেল চালানোটা শিখে যাচ্ছি, তখন সেই সেই দক্ষতাটা আমার অর্জিত হচ্ছে, আমার ভিতরে আসছে। ওকে, তো যাচ্ছি আমরা আমাদের নেক্সট যে স্লাইডে। একবার একটু দেখো যে এটা হচ্ছে বিকাশ এবং শেখার সম্পর্ক। বিকাশ এবং শেখা পারস্পরিকভাবে যুক্ত কি যুক্ত না, সেইটা সেইটা সম্পর্কে আমরা একটু জিনিসটা জানবো এখন। যে প্রথমত আমরা জানবো যে বিকাশ কি। শেখা এবং বিকাশ এটা কিন্তু পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। দেখো, বিকাশের বিভিন্ন স্তরে শেখার প্রক্রিয়াটা ঘটে, যেমন শেখার মাধ্যমে ব্যক্তির বিকাশ ঘটে। একদিকে বিকাশ শেখার জন্য একটা ভিত্তি তৈরি করে, অন্যদিকে শেখা বিকাশের গতিটাকে ত্বরান্বিত করে। উদাহরণস্বরূপ শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী বিভিন্ন রকম শারীরিক মানসিক পরিবর্তনের কারণে তাদের শেখার সক্ষমতা বৃদ্ধি পায়। দ্বিতীয় হচ্ছে বিকাশের নীতি। বিকাশের প্রধান নীতিগুলি নিম্নে উল্লেখ করা হলো। এক হচ্ছে বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়ার ফল। দ্বিতীয় কথা কি, যে বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। বিকাশ ধারাবাহিকতা মেনে চলে। বিকাশ উপর দিকে অর্থাৎ মস্তিষ্ক থেকে শুরু হয়ে নিচের দিকে ঘটে। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়। বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রেই দেখা যায়, যেমন হামাগুড়ি, দাঁড়ানো, হাঁটা। বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত। ভবিষ্যৎবাণীর নীতি, সরলরেখিপনা, স্পাইনাল নীতি। তো আমরা এক একটা পয়েন্ট এখন একটু আলোচনা করব। দেখো, বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়ার ফল। মিথস্ক্রিয়া, হোয়াটস মিথস্ক্রিয়া? মিথস্ক্রিয়া হচ্ছে পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা। পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা মানে এই ধরো আমি তোমার সাথে কথা বলছি, আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা যারা আজকে আমার লাইভ ক্লাসে রয়েছো তাদের সাথে আমি কথা বলছি। এই যে এই যে বিষয়টা, এইটাকে আমরা বলছি মিথস্ক্রিয়া। অর্থাৎ পারস্পরিক একটা সমঝোতা, পারস্পরিক কথাবার্তা বলা হতে পারে, পারস্পরিক ভাবে মিলে মিশে একটা কাজ করা হতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মিথস্ক্রিয়া। তাহলে বিকাশ হচ্ছে এই মিথস্ক্রিয়ার ফল। আর এই পারস্পরিক ভাবে কথাবার্তা বলা এবং কাজ করা, এই সব কিছুর মধ্য দিয়েই কিন্তু পারস্পরিকভাবে কাজ করা, কথাবার্তা বলা, এইগুলোর মধ্যে দিয়েই কিন্তু শিশুদের বিকাশ ঘটে। দ্বিতীয় কথা হচ্ছে বংশগতি পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে। বিকাশ একটা ধারাবাহিকতা মেনে চলে। অবশ্যই বিকাশ অবশ্যই একটা ধারাবাহিকতা মেনেই চলে। বিকাশ উপর দিক থেকে শুরু হয়, অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক, সেই দিক থেকে বিকাশ কিন্তু শুরু হয়। অর্থাৎ আমরা যখন, অর্থাৎ একটা শিশু যখন মাতৃগর্ভে অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকে, তখন কিন্তু তার মস্তিষ্কের বৃদ্ধিটাই চলে বেশি। তার মস্তিষ্ক কিন্তু তখন তৈরি হয়, তার মস্তিষ্কের বৃদ্ধি কিন্তু সেই সময় ঘটতে থাকে। এবং আস্তে আস্তে বিকাশ শুরু হয় মানে মাথা থেকে, এবং সেটা নিচের দিকে ঘটে। নিচের দিকে ঘটে বলতে সেটা পা পর্যন্ত আসে ধীরে ধীরে। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়। অর্থাৎ কেন্দ্র, অর্থাৎ নির্দিষ্ট একটা যেটা কেন্দ্র, সেটার দিকে পরিধির দিকে আসে।
অর্থাৎ কেন্দ্র কেন্দ্র হচ্ছে আমাদের আমাদের বডি, অর্থাৎ আমাদের শরীর। তার কেন্দ্র কি মানে মূল যে জায়গাটা, মূল যে সেন্টারটা, সেটা কি? যেমন আমাদের একটা কম্পিউটারের ক্ষেত্রে মূল তার যে সেন্টারটা থাকে সেটা হচ্ছে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর আমাদের একটা মানুষের শরীরের এই সেন্ট্রাল পার্টটা হচ্ছে আমাদের কি মাথা, বুদ্ধি, অর্থাৎ মাথা অর্থাৎ মস্তিষ্ক, ব্রেইন। এইটা কিন্তু আমাদের কেন্দ্র। তাহলে বিকাশের কেন্দ্র থেকে ধীরে 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 সারা দেহে অর্থাৎ পরিধির দিকে অগ্রসর হয়। বিকাশের ফলে যে চলন ঘটে, ভালো করে এই জায়গাটা একটু লক্ষ্য করবে, বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে দেখা যায়। যেমন প্রথমেই কিন্তু একটা মানুষ বা একটা শিশু হাঁটতে পারে না, সে কিন্তু প্রথমে আস্তে আস্তে বসতে শেখে, তারপরে সে হামাগুড়ি দিতে শেখে, তারপরে সে দাঁড়ায়, তারপরে কিন্তু সে হাঁটে। বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ বিকাশ কি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। ভবিষ্যৎবাণীর নীতি, সরলরৈখিক বনাম স্পাইনাল নীতি। আচ্ছা, এরপরে আসি না আমরা নেক্সট স্লাইডে, কি আসছে দেখি, প্রধান মনোবিজ্ঞানীদের তত্ত্ব। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের সেই পার্টটা, অর্থাৎ যে মনোবিজ্ঞানীদের তত্ত্ব আমরা আজকে এখানে পড়ার জন্য এসেছি। অর্থাৎ তারা আমাদের এই জ্ঞান, বিকাশ, শেখা অর্থাৎ লার্নিং, তার সম্পর্কে কি কি তত্ত্ব দিয়েছেন, কে কে কি কি তত্ত্ব দিয়েছেন, সেই বিষয়টা আমরা এর মাধ্যমে জানবো। যেমন কি এই এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ, যে ব্যক্তিটাকে মার্ক করলাম অর্থাৎ এক্ষুনি সার্কেল করলাম, এই যে ব্যক্তিটার নাম হচ্ছে জাঁ পিয়াজে। কি বললাম? জাঁ পিয়াজে এই ব্যক্তিটার নাম। তো এই ভদ্রলোক এই সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের বিষয়ে অনেক কিছু কাজ করেছেন। কি কাজ করেছেন সেটা আমরা তার তত্ত্ব অর্থাৎ জ্ঞানীয় বিকাশ তত্ত্ব থেকে কিন্তু আমরা জানতে পারি, বিকাশ লাভ করতে পারি। তো জাঁ পিয়াজে তিনি কি বিশ্বাস করতেন? তিনি বিশ্বাস করতেন যে শিশুদের বিকাশ 4টি ধাপে ঘটে। একটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ সেন্সরি মোটর ধাপ। এটা কোন ধাপ? এটা হচ্ছে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই ধাপটা চলে, সেন্সরি মোটর স্টেজ। এরপর আসছে প্রাক পরিচালনামূলক ধাপ বা প্রিপারেশনাল স্টেজ। প্রিপারেশনাল স্টেজ এটা কিন্তু 2 থেকে 7 বছর পর্যন্ত হয়। এরপরে কি আছে? কংক্রিট অপারেশন ধাপ অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা 7 থেকে 11 বছর পর্যন্ত হয়। আনুষ্ঠানিক অপারেশন ধাপ যেটা ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11 বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক অবধি কিন্তু হয়, অর্থাৎ অ্যাডাল্টহুড অবধি এটা থাকে। তো সেন্সরি মোটর স্টেজ, সেন্সরি মোটর স্টেজটা হচ্ছে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা স্টেজ। এই স্টেজে সাধারণত সেন্স অর্থাৎ কি জ্ঞান অর্থাৎ মস্তিষ্কের যে বিকাশ, এই মস্তিষ্কের বিকাশটা খুব সুন্দরভাবে ঘটে। এবং এরপরে আসছে প্রাক পরিচালনামূলক ধাপ বা প্রিপারেশনাল স্টেজ। তারপরে আসছে মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। এই মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। আর তারপরে আসছে আনুষ্ঠানিক অপারেশন ধাপ, এটা কিন্তু কৈশোর বয়স থেকে শুরু, অর্থাৎ প্রান্তীয় বাল্যকাল, যেটা 7 বছর বয়স থেকে শুরু হয়, 11 বছর বয়স পর্যন্ত চলে। তারপর কিন্তু 12, 13, এটা টিনেজ, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, দ্যাটস দ্য টিন এজ। টিন এজ এটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর। আর তারপরে আসছে যৌক্তিক সক্রিয়তার স্তর, অর্থাৎ এই স্টেজে এইটা সাধারণত এটা যে টিন এজে ঘটে। এই যৌক্তিক সক্রিয়তার স্টেজে কি হয়, একটা মানুষ বা একটা ছেলে বা একটা মেয়ে সে কিন্তু যুক্তি তর্ক দিয়ে কোনো কিছুকে একটা মানতে শেখে। সে কিন্তু কোনো কিছুকে আবেগের বশে বা অন্ধভক্ত হয়ে সে কিন্তু মানতে শুরু করে না, সে কিন্তু মানতে শুরু করে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার করে। এবার পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী শেখার সাথে বিকাশের সম্পর্ক। পিয়াজে মনে করতেন যে শিশুদের শেখার প্রক্রিয়া বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, তাদের মানসিক কাঠামো অর্থাৎ স্কিমা। তো এই স্কিমাটা কি?
স্কিমা হচ্ছে মানসিক কাঠামো, যেটা হচ্ছে স্কিমা কথার অর্থ হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা অর্থাৎ যেটা হচ্ছে জ্ঞানের একটা গঠনমূলক একক। গঠনমূলক একক হচ্ছে স্কিমা। এটা কি হয়, বিকাশের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং সেই অনুযায়ী তারা নতুন জ্ঞান অর্জন করে। শিশু প্রথমে তাদের ইন্দ্রিয় এবং চলাচলের মাধ্যমে শেখে, যেটা সেন্সরি মোটর অর্থাৎ সেন্স অর্গান, যেগুলো ইন্দ্রিয়, এবং চলাচল অর্থাৎ মোটর চলাচল, তার মাধ্যমে শেখে। তারপর ধীরে ধীরে প্রতীক এবং ভাষার মাধ্যমে তাদের শেখার ক্ষমতা বাড়ে। এরপরে তারা বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন রকম যৌক্তিক চিন্তা অর্থাৎ অর্থাৎ লজিক্যাল চিন্তা ভাবনা গুলো করতে শেখে, যৌক্তিক চিন্তা ভাবনা। পরবর্তীতে বিমূর্ত ধারণাগুলোর উপর ভিত্তি করে চিন্তা করতে সক্ষম হয়। আসি আমাদের নেক্সট পেজ, আসছি হচ্ছে লেভ ভাইগোডস্কি। লেভ ভাইগোডস্কি, আমরা সবাই জানি যে ভাইগোডস্কির একটা তত্ত্ব আছে, তার নাম হচ্ছে সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। আমরা ধীরে ধীরে এর পরবর্তী যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে তাতে আমরা জানতে শুরু করব বা জানতে শিখবো যে কোন কোন বিজ্ঞানীর কি কি তত্ত্ব আছে। যেমন এরিক এরিকসন, তার একটা তত্ত্ব আছে যেটা মনোসামাজিক বিকাশের তত্ত্ব। আরেকজন ভদ্রলোক আছেন পিকুনাস, তারও একটা তত্ত্ব আছে। আর আমরা একটু আগে পড়ে আসলাম যা পিয়াজে, তো যা পিয়াজের কি তত্ত্ব আছে, জ্ঞানীয় বিকাশ তত্ত্ব। তো সেই রকমই লেভ ভাইগোডস্কি, এই যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই ভদ্রলোকটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক তত্ত্বের প্রবক্তা। যেমন এছাড়া আছে কোহলবার্গ, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। এরকম প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে মানে বিজ্ঞানীর বা দার্শনিকের এক এক রকম তত্ত্ব আছে, এগুলো আমরা সব জানবো এবং এগুলো আমরা সবাই পিডিএফ আকারে পেয়েও যাব আমাদের এই ব্যাচে। ভাইগোডস্কির তত্ত্বে বলা হয়েছে যে শেখা একটা সামাজিক প্রক্রিয়া। শিখন কি একটা সামাজিক প্রক্রিয়া, এটি সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে ঘটে। তিনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা বেশ কয়েকটা জিনিস একটু দেখবো এবং বেশ কয়েকটা জিনিস একটু বুঝবো। কারণ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি এই জিনিসটা কি সেটা আমরা একটু জানবো। যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট জোন। কিসের জোন? দেখো, আমরা এই একটা যে ক্ষেত্র বা অঞ্চলটাকে আমরা গোল করলাম, এই গোলের ভিতরে আমি একটা দাগ দেব, এরকম করে দাগ দিলাম। তো এই এই যে দাগটা, এই দাগটা হচ্ছে একটা সীমারেখা। এই দাগটা কি? সীমারেখা, যার নিচে মনে করা হয় যে শিশুরা তারা কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল থাকে, অর্থাৎ তারা কিন্তু তখনও নিজে সেই মানে নিজে স্বাবলম্বী যে স্টেজ আছে সেই স্বাবলম্বী কথায় কিন্তু তারা উঠতে পারেনি, অর্থাৎ তাদেরকে তখন অন্য কেউ কন্ট্রোল করে, অর্থাৎ তারা কিন্তু স্বাবলম্বী হতে পারে না। কিন্তু এই সীমারেখাটা যখন তারা পার করে, এই কাল্পনিক সীমারেখাটা যখন তারা পার করে, তার উপরে উঠে তারা কিন্তু অবশ্যই নিজেদের কাজগুলো নিজেরা করতে শেখে, তারা স্বাবলম্বী হতে শেখে, তারা বিভিন্ন রকম কাজ করতে শেখে, তাদের কারোর উপর নির্ভরতা, সেই নির্ভরতাটা হারিয়ে যায়। তো এর মধ্যেখানে এই যে কাল্পনিক যে সীমারেখাটা, এই কাল্পনিক সীমারেখাটাকে আমরা বলছি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এর ধারণাটা প্রবর্তন করেন, যেটা বলে যে তার শেখার ক্ষেত্রে একজন শিক্ষার্থী সব থেকে বেশি উপকৃত হয় যদি সে এমন একটা কাজ করে যা তার বর্তমান সামর্থ্যের বাইরে, কিন্তু সহায়তাকারী ব্যক্তি অর্থাৎ শিক্ষক বা পিতামাতা এর মাধ্যমে সম্ভব হয়। এরপর কি আসছে, ভাইগোডস্কির তত্ত্ব অনুযায়ী শেখার সাথে বিকাশের সম্পর্ক। ভাইগোডস্কির তত্ত্ব অনুযায়ী শেখার সাথে বিকাশের সম্পর্ক। ভাইগোডস্কি বিশ্বাস করেন যে শেখার মাধ্যমেই কিন্তু বিকাশ ঘটে, শেখার মাধ্যমে বিকাশ ঘটে। তার মতে সামাজিক মিথস্ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে শিশুরা শেখে এবং এই শেখার প্রক্রিয়ায় তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশকে এগিয়ে নিয়ে যায়। তো ভাইগোডস্কি কি বিশ্বাস করেন? যে শেখার মাধ্যমেই বিকাশ ঘটে।
অর্থাৎ শেখার মাধ্যমেই বিকাশ ঘটে। তার মানে সামাজিক মিথস্ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে শিশুরা শেখে এবং এই শেখার প্রক্রিয়ায় তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশকে এগিয়ে নিয়ে যায়। আসছি আমাদের নেক্সট স্লাইডে। আসছি সেই এরিক এরিকসনের কোন তত্ত্ব? আমি একটু আগেই বলেছি, মনোসামাজিক বিকাশ তত্ত্ব। এই যে বুড়ো ভদ্রলোকটাকে দেখছেন, এই বুড়ো ভদ্রলোকটা হচ্ছে এরিক এরিকসন। যথেষ্ট ট্যালেন্টেড একজন মানুষ। তার আগে আমরা একটা জিনিস বলবো যে স্কিনার, এই স্কিনার বলে একজনের নাম শুনবো। এই স্কিনার কিন্তু তিনি একজন অনুবর্তনবাদ বা প্রবর্তনবাদের প্রবক্তা। তার তত্ত্ব হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। অর্থাৎ স্কিনারের যে তত্ত্ব আছে সেটা হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। সেই শেখার প্রক্রিয়াকে বর্ণনা করার জন্য অপারেন্ট কন্ডিশনিং তত্ত্ব উপস্থাপন করেন। তিনি বলেন আচরণ শিখতে পুরস্কার এবং শাস্তির মাধ্যমে প্রভাবিত করা যায়। শিশুরা তাদের আচরণের জন্য ইতিবাচক বা নেতিবাচক ফলাফল প্রাপ্তির ভিত্তিতে তাদের আচরণ পরিবর্তন করে। স্কিনারের মতে শেখার প্রক্রিয়া সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে হয় এবং এর ফলে ব্যক্তির বিকাশ ঘটে। শিশুরা পুরস্কার প্রাপ্তির মাধ্যমে ইতিবাচক আচরণ শেখে এবং শাস্তি প্রাপ্তির মাধ্যমে নেতিবাচক আচরণ কিন্তু এড়াতে শেখে। অর্থাৎ তিনি পুরস্কার এবং শাস্তির একটা কথা বলেছেন। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে একজন শিক্ষার্থীর জীবনে শাস্তির একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু এই শাস্তি কিন্তু সেই শাস্তি নয়। এই শাস্তি কিন্তু একটু মজা করে দেওয়া শাস্তি, যাতে তার সাথে যাতে একটু মজা করাও হবে এবং তাকে উপরন্তু জিনিসটা শেখানোও হবে। এটা কিন্তু এটা কিন্তু কোনো শারীরিক বা দৈহিক শাস্তি নয় বা কোনো মানসিক শাস্তি নয়। এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে শাস্তি আমরা যেটা দিচ্ছি সেই শাস্তিটা কোন টাইপের হচ্ছে, কি রকম হচ্ছে। অর্থাৎ সে যদি ভুল করে তবে তাকে একটা শাস্তি পেতে হবে। অর্থাৎ সে ওই শাস্তির জন্য বা শাস্তির কথাটা মাথায় রেখে সে নেতিবাচক কোনো আচরণ এড়িয়ে যাবে বা নেতিবাচক কোনো আচরণ সে করবে না। অর্থাৎ সে ভাববে যে নেতিবাচক আচরণটা কি, অর্থাৎ সে ভাববে যে মানে এই কাজটা এখানে করা উচিত না, এই জিনিসটা ওখানে করা উচিত না, এই কাজটা এখানে করা উচিত না। এই যে নেতিবাচক আচরণটা, এই নেতিবাচক আচরণটা সে এড়িয়ে যাবে। সে বুঝতে পারবে যে এই নেতিবাচক আচরণগুলো করলে তাকে শাস্তি পেতে হবে। এবার ইতিবাচক আচরণ সে করবে। অর্থাৎ এই আচরণ এই আচরণগুলো খুব ভালো আচরণ। এই আচরণগুলো করলে সে দেখছে যে অন্য কেউ পুরস্কার পেয়ে যাচ্ছে, অর্থাৎ পুরস্কার পাচ্ছে। অর্থাৎ সে তার ওই পুরস্কার পাওয়ার যে আচরণ, অর্থাৎ যে আচরণের জন্য সে পুরস্কার পেয়েছে সেই আচরণটা সে ফলো করবে, অর্থাৎ ফলো করতে শিখবে। এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের সামাজিক এবং আবেগিক বিকাশটা ত্বরান্বিত হবে। আসছি আমাদের নেক্সট স্লাইডে। অ্যালবার্ট বান্ডুরা, অর্থাৎ অ্যালবার্ট বান্দুরা এর একটা সামাজিক শিখন তত্ত্ব। অর্থাৎ অ্যালবার্ট বান্দুরা, এই যে ভদ্রলোক, চশমা পরে দেখো হাসছেন, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের একটা তত্ত্ব আছে। তিনিও একজন বড় মাপের মানুষ। তো তার যে তত্ত্ব আছে সেটা হচ্ছে সামাজিক শিখন তত্ত্ব। বান্ডুরা বলেন যে শিশুদের শেখা মূলত পর্যবেক্ষণ এবং অনুকরণের মাধ্যমে ঘটে। অর্থাৎ কি শিশুরা প্রথমে কিছু একটা দেখতে শেখে, দেখে কিছু একটা, যে একটা শিশু তোমার সামনে আছে, সে দেখবে যে তুমি কি কি আচরণ করছো, সে তোমাকে ফলো করবে, সেই জিনিসগুলো দেখবে, অর্থাৎ তোমাকে পর্যবেক্ষণ করবে এবং সে তোমাকে অনুকরণ করার চেষ্টা করবে। তুমি দেখছো যে এই তুমি ধরো কোনো একটা পর্যায়ে তুমি তাকে দেখাচ্ছ যে এইভাবে হাঁটতে হয়, সে তোমাকে দেখে ওইভাবে হাঁটার একটা চেষ্টা সে কিন্তু করবে। অর্থাৎ সে কি অনুকরণ, এইগুলোকে বলা হচ্ছে অনুকরণ। তুমি বলছো যে এইভাবে কথা বলতে হয়, এবার এবার সে তোমার কাছ থেকে কথাবার্তাগুলো শুনে শিখে সে আস্তে আস্তে করে একটু একটু করে বলার চেষ্টা করবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অনুকরণবাদ। তিনি মডেলিং এর ধারণা প্রবর্তন করেন, যেখানে শিশুরা অন্যদের আচরণ দেখে এবং সেটাকে অনুকরণ করতে শেখে।
বান্ডুরার তত্ত্ব অনুযায়ী শেখার সাথে বিকাশের সম্পর্ক। বান্ডুরা মনে করেন যে সামাজিক মিথস্ক্রিয়া এবং পর্যবেক্ষণমূলক শেখার মাধ্যমে শিশুরা বিকশিত হয়। শিশুরা তাদের মানে চারপাশের মানুষদেরকে দেখে, তাদের আচরণ ও দক্ষতা শেখে, যা তাদের বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক বিকাশকে ত্বরান্বিত করে, প্রভাবিত করে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে আমরা এই বিষয়টাকে পড়াতে পারলাম খুব সুন্দরভাবে। তোমরা একটা পরিষ্কার একটা ধারণা লাভ করতে পেরেছো। আর যদি তোমরা পরিষ্কার কোনো ধারণা লাভ করতে না পারো, যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম কোনো মানে অসুবিধা থেকে থাকে, যে বোঝার এই জায়গাটাতে অসুবিধা হয়েছে, তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। তোমরা আমাদেরকে ক্লাসের মাঝখানে ফোন করতে পারো, বলতে পারো, আমাদের সাথে কথাবার্তা বলতে পারো। আমাদের লাইভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই। এবং তোমাদের জন্য যে এই যে আপার প্রাইমারি গাইড যে ব্যাচটা, যে হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, সেই গ্রুপটা কিন্তু তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় খুলে দেওয়া হবে। তখন তোমরা কিছু প্রশ্ন করতে পারো, বলতে পারো। তো আজকের মতো টাটা, এই পর্যন্তই। সবাইকে, সবাই ভালো থাকবে। গুড নাইট, থ্যাংক ইউ।